সিরিয়ায় নিরাপত্তা বাহিনী এবং আসাদপন্থীদের সংঘর্ষে বাড়ছে লাশের সারি। মৃতের সংখ্যা ছাড়ালো ১৩০০। ঘরে ঢুকে বেসামরিক হত্যার অভিযোগ। শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট সারার। এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের। উপত্যকায় দখলদারদের হামলায় নতুন করে নিহত ৫। কাতারে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে পারেন ট্রাম্পের বিশেষ দূত। কানাডায় জাস্টিন ট্রুডোর যুগের অবসান। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকেই বেছে নিলেন লিবারেল পার্টির সদস্যরা। এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কিশোরের গুলিতে নিহত পুলিশ, সন্দেহভাজন গ্রেফতার। হোয়াইট হাউসের কাছে সশস্ত্র ব্যক্তি দেখামাত্র গুলি করল সিক্রেট সার্ভিসের সদস্যরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো নিরাপত্তা বাহিনী এবং আসাদপন্থীদের সংঘর্ষ অব্যাহত আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে বেসামরিকদের। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ হচ্ছে রাজধানীর দামেস্কে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্বজন হারানোর হাহাকারে ভারী লাতাকিয়ার আকাশ। সিরিয়ার উপকূলবর্তী প্রদেশটির বিভিন্ন শহরে গেল কয়েকদিন ধরেই চলছে হত্যাযজ্ঞ। একদিকে বর্তমান সরকারি বাহিনী, অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। তবে প্রাণঘাতী এই সংঘাতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে গেল ৪ দিনে দেশটিতে মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে। তারা নিজেদের বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের অনুসারী দাবি করছে, যদিও অনেকে বলছেন এসটিএস এর যুদ্ধ দাবি করলেও তা সত্যি নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘাতপ্রবণ এলাকায় হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাশারপন্থীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। বাশারের অনুসারীরা আলাউদ সম্প্রদায়ের বাসিন্দা। আসাদের পরিবারও এই সম্প্রদায়েরই। চলমান পরিস্থিতির মধ্যে এদিন একটি মসজিদে দেয়া বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারা। সাধারণ মানুষকে যারা নিশানা করছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট শারা। এই মসজিদে আমরা ভয়ের মধ্যে নামাজ পড়তে অভ্যস্ত। সিরিয়ায় বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো আগে আমরা যেসব চ্যালেঞ্জ অনুমান করেছিলাম তারই অংশ। আমাদের জাতীয় ঐক্য ও দেশের শান্তি রক্ষা করতে হবে, যেন আমরা মিলেমিশে বাস করতে পারি। সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে রোববার রাজধানী দামেস্কে বিক্ষোভ সমাবেশ করেছে মানবাধিকার কর্মীরা। বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এদিকে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে একমত হয়েছে তুরস্ক, সিরিয়া, ইরাক ও জর্ডান। রোববার আম্মানে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করার অংশ হিসেবে এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে দখলদারদের হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৭ জন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। সোমবার দোহায় যাবে ইসরায়েলি প্রতিনিধি দলও। ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু বাহিনীর বর্বরতা বাড়ছে। রোববার ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় এক সপ্তাহ আগে সব ধরনের মানবিক সহায়তায় অবরোধ আরোপের পর রোববার সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের এক আদেশে স্বাক্ষর করার তথ্য নিশ্চিত করেন। এদিন গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান চালায় দখলদার সেনারা। রামাল্লাহ, সিলওয়াদ এবং দেইর কাদ্দিস শহরের দিকে পরিচালিত অভিযানে কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের ওয়াদি বুরকিন গ্রামে প্রবেশ করে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি আলোচনা করতে যেতে পারেন বলে জানান এক মার্কিন কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনের অধীনে এটি গাজা যুদ্ধবিরতির প্রথম আলোচনা হতে চলেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায় সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থী। স্থানীয় সময় শনিবার ভোরে গলফ রিসোর্টে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। এ সময় গলফ কোর্সের মাঠে গাজা বিক্রির জন্য নয় লিখে প্রতিবাদ করেন তারা। রং ছিটিয়ে নষ্ট করা হয়েছে ক্লাব হাউসও। ক্লাব হাউসের দেয়াল জুড়ে ছিটানো লাল রং যেন প্রতীকী ক্ষোভ। শুধু তাই নয়, গলফ কোর্সের বিভিন্ন অংশে খোঁড়া হয়েছে গর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্ট কোর্সের সবুজ ঘাসে বড় অক্ষরে লেখা গাজা বিক্রির জন্য নয়। স্থানীয় গণমাধ্যম জানায় রিসোর্টে ফ্রি প্যালেস্টাইন সহ ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান লিখে দেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করে জানায়, গাজাকে নিজের সম্পত্তি ভাবার চেষ্টা করলে ট্রাম্পেরও জানা উচিত তার সম্পত্তিও হাতের নাগালে রয়েছে। স্কটল্যান্ড পুলিশ জানায় শনিবার ভোর 4:40 টার্নবেরি রিসোর্টে ভাঙচুরের খবর পেয়ে তদন্ত শুরু করেছে তারা। একই দিনে লন্ডনের পার্লামেন্টে বিখ্যাত এলিজাবেথ টাওয়ার, যা সাধারণভাবে বিগ বেন নামে পরিচিত, সেখানেও এক ব্যক্তি ফিলিস্তিনি পতাকা নিয়ে চূড়ায় উঠে পড়েন। গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করে এটিকে মিডল ইস্টের রিভিয়েরা বানানোর ঘোষণা দিয়ে আরব বিশ্বে ক্ষোভের জন্ম দেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমা বিশ্বে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেই ক্ষোভের স্পষ্ট চিহ্ন এবার তার ব্যক্তিগত সম্পত্তিতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কানাডায় অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। রোববার লিবারেল পার্টির সম্মেলনে ভোটাভুটির পর দলীয় প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। চলতি সপ্তাহেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। দীর্ঘ 9 বছর পর কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন। নতুন নেতা বাছাই করতে রোববার ভোট দেন দলটির সদস্যরা। এতে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হন, দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বভারও যায় তার কাঁধে। এদিন লিবারেল পার্টির সম্মেলনে 4 প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। পরে দলীয় সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্ক কার্নি। সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলেন, কানাডার অর্থনীতি দুর্বল করতে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হবে। কানাডা কোনোদিনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও জানান কার্নি। আমেরিকা কানাডা নয়, আর কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না। বাণিজ্য হোক বা হকিতে কানাডা জিতবেই। চলতি সপ্তাহে কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এপ্রিলের শেষের দিকে তিনি কানাডায় পরবর্তী নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্ক কার্নি 2008 সালে ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 2013 সালে ব্যাংক অফ ইংল্যান্ডের 120তম গভর্নর হিসেবেও নেতৃত্ব দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। সন্দেহভাজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ব্যক্তিকে গুলি করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। সন্দেহভাজন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে এখনও তথ্য দেয়নি সংস্থাটি। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ আর্ক শহরে গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী গুলিতে এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে 5 ঘন্টা পর মারা যান তিনি। নিহত গোয়েন্দা কর্মকর্তা নিউ আর্ক পুলিশ বিভাগে 5 বছর ধরে কর্মরত ছিলেন। একই ঘটনায় অন্য এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়, তবে তার অবস্থা প্রাণঘাতী নয়। এই ঘটনায় সন্দেহভাজন 14 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এসেক্স কাউন্টির প্রসিকিউটর বলেন, পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। সে সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে আরেকটি ঘটনায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ব্যক্তিকে গুলি করেছে দেশটির সিক্রেট সার্ভিসের সদস্যরা। রোববার সকালের পর ঘটনাটি ঘটে। সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ জানায়, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসিতে এক আত্মঘাতী ব্যক্তির আগমনের সতর্কবার্তা পেয়েছিলেন তারা। বিবরণের সঙ্গে মিলে যাওয়ার পর সন্দেহভাজনের কাছে গেলে গুলি চালায় ওই ব্যক্তি। পরবর্তীতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয় অস্ত্রধারী। এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলে জানায় ওয়াশিংটন পুলিশ। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিত্য নতুন কূটনৈতিক সিদ্ধান্ত ধীরে ধীরে বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। ইউরোপীয় ইউনিয়নের প্রতি নতুন ট্রাম্প প্রশাসনের মারমুখী নীতি, রাশিয়ার প্রতি নরম গরম ব্যবহার এরই মধ্যে নানা মহলে গুঞ্জনের জন্ম দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র চীনকে বিশ্ববাজারের দৌড় থেকে হটানোর চেষ্টা করলেও ইউরোপের পশ্চিমাঞ্চলীয় দেশগুলো এবং রাশিয়া চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে মনোযোগী হবে বলে ধারণা বিশ্লেষকদের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে পুরানোকে ঢেলে সাজানো। এবার তা হোয়াইট হাউস হোক কিংবা মার্কিন পররাষ্ট্রনীতি। তবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি যদি তাদের কূটনৈতিক সম্পর্কে পরিবর্তন আনে, তা যে বিশ্ব রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে তা বলা বাহুল্য। এ অবস্থায় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার এবং প্রতিপক্ষরাই এর প্রধান ভুক্তভোগী হবেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিক সময়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু বছরের সুসম্পর্কে ফাটল ধরতে দেখা যাচ্ছে। এমনকি জার্মানির মিউনিখে এক সম্মেলনে ইউরোপের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ট্রাম্প প্রশাসনের বৈরীভাব ইউরোপ জুড়ে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে এতদিন ধরে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করে আসছে চীন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের এই দূরত্ব ইউরোপীয় ইউনিয়নকে চীনের ওপর বাণিজ্যিক নির্ভরতা বাড়াতে বাধ্য করবে বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি ভৌগোলিক অবস্থান, পরিপূরক অর্থনীতি এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়ার ইচ্ছা, সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে রাশিয়া এবং চীনের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে, যেখানে ফাটল ধরানোর বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন ট্রাম্পের উত্তরসূরিরা। অবশ্য এবারও রাশিয়া চীনকে বিভক্ত করার যুক্তরাষ্ট্রের মনোবাসনা পূরণ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ট্রাম্পের পররাষ্ট্রনীতি থেকে। উল্টো নিজেদের অর্থনৈতিক এবং সামরিক অবস্থা জোরদারে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। অপরদিকে এবার শুধুমাত্র চীনকে দমিয়ে রাখার চেষ্টাতেই সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের নতুন মার্কিন রাজত্ব অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে চীনের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার পূর্ণ চেষ্টা করবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নতুন প্রেক্ষাপটে চীন কতটা মানিয়ে চলতে পারবে কিংবা আদৌ পরিবর্তনের ধাক্কা সামলে উঠতে পারবে কিনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নেপালে বিলুপ্ত ঘোষণা করা রাজতন্ত্রকে পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় প্রজাতন্ত্রের ওপর হতাশা থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা। রোববার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন কয়েক হাজার নেপালি। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে জড়ো হন তারা। স্থানীয় গণমাধ্যম বলছে, এদিন সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফিরে আসেন। তাকে সাদরে গ্রহণ করতে বিমানবন্দরে প্রায় 10,000 সমর্থকের সমাগম ঘটে। এ সময় দেশটিতে বিলুপ্ত ঘোষণা করা রাজতন্ত্রকে পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে ঘোষণার দাবি জানান তারা। আমি এখানে এসেছি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে, রাজাকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে, রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা ঘিরে হতাশ হয়ে পড়েছেন অনেক নেপালি। তাদের অভিযোগ, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে প্রজাতন্ত্র। 2002 সালে নেপালের রাজা হন জ্ঞানেন্দ্র শাহ। 2006 সালে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এর 2 বছর পর দেশের সংসদে রাজতন্ত্রকে বিলুপ্তির জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে রাজা জ্ঞানেন্দ্র শাহ সাধারণ জীবনযাপনের লক্ষ্যে কাঠমান্ডুর রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। নেপাল হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
2008 সালে নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণার পর থেকে অন্তত 13টি সরকার ক্ষমতায় এসেছে, তবে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। সরকারের অন্যায় ও তার বিচারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। শুক্রবার সার্বিয়া, স্লোভাকিয়া, গ্রিস এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন দাবিতে বাসিন্দারা আন্দোলনে নামেন। এ সময় ন্যায় বিচারের দাবি জানান তারা। হাতে মশাল আর কণ্ঠে স্লোগান, এই ছিল শুক্রবার স্লোভাকিয়ায় সন্ধ্যার দৃশ্য। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সাম্প্রতিক মস্কো সফর এবং রুশপন্থী নীতির কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ক্ষমতায় ফিরে ফিকো ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনার পাশাপাশি ইউক্রেনের ন্যাটো সদস্য পদে বাধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এতে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে জনগণের মধ্যে। এ অবস্থায় ফিকোর পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ার পোচিয়ন শহরের সামরিক মহড়ায় দুটি ফাইটার জেট থেকে ভুলবশত বোমা নিক্ষেপে বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে দেশজুড়ে। পোচিয়ন শহরে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মহড়া বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। সাময়িকভাবে মহড়া স্থগিত করা হলেও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। গ্রিসের এথেন্সে 2 বছর আগে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 57 জন নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়ার ধীর গতিতে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছে। সরকারের 156 আসনের মধ্যে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কম হলেও বিক্ষোভকারীরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সার্বিয়াতেও চলছে আন্দোলন। ট্রেন স্টেশনের ছাদ ধসে 15 জন নিহতের ঘটনায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ 13 জনকে অভিযুক্ত করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের তালেবানের হামলায় 3 সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। স্থানীয় সময় রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা তল্লাশির সময় চৌকিতে তালেবান আধা সামরিক বাহিনীর সেনা সদস্যদের ওপর হামলা চালায় বলে জানায় এক পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া এলাকাটিতে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়ে গেছে। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি প্রায়ই দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। দেশের সড়ক নিরাপদ ও যানজট নিরসনে ভূমিকা রাখতে চান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন। 30 বছর ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পে নেতৃত্ব দেওয়া এই প্রকৌশলীকে সদ্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জন্মভূমির জন্য নিবেদিত হয়ে কাজ করতে ঈদের পর দেশে ফিরবেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 7 সেপ্টেম্বর 2024 যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সম্মেলনে সংগঠনটির সভাপতি প্রকৌশলী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছিলেন, সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চান। কে জানতো 6 মাস পরে আসছে সেই সুযোগ। মনটা থেকেই পড়ে থাকে বাংলাদেশের জন্য এবং তারা সুযোগ পেলে ডেফিনেটলি বাংলাদেশকে একটু হেল্প করতে চায়। এখন আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এই প্রকৌশলী। বর্তমানে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আমি এখন যাচ্ছি এবং সেখানে যে যদি কিছু করতে পারি বাংলাদেশের জন্য তাহলে মনে করব যে আমার স্বপ্নটা পূরণ হলো। 30 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন শেখ মঈনুদ্দিন। এবার বাংলাদেশের নিরাপদ সড়ক ও যানজট নিরসনে রাখতে চান বিশেষ ভূমিকা। আমার জন্য প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে দুটো জিনিস আমাকে বলাও হয়েছে আপনার উপদেষ্টার অফিস থেকে। সেটা হচ্ছে প্রথম জিনিসটা হয়তো আমাকে দেখতে হবে ঢাকার কনজেশন, সেটা কিভাবে আপনার কমানো যা সম্ভব। আর একটা হচ্ছে আপনার সেফটি। ঢাকার মতো জায়গায় এটা যদি কনজেশনটা না কমে আমাদের ইকোনমিক প্রবৃদ্ধি যথেষ্ট হ্যাম্পার হবে। আমাদের ইমিডিয়েটলি শর্ট টার্ম কিছু ব্যাপার নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তো সেটা ওখানে যেয়ে আমি প্রথমে অন্যান্য বিশেষজ্ঞদের সাথে বসে আমি খুব কুইকলি চেষ্টা করব যে এই শর্ট টার্ম প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার।
বাগেরহাটে জন্ম নেয়া শেখ মঈনুদ্দিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস UCLA থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নিজের মেধা ও দক্ষতায় মার্কিন সরকারে কাজ করার সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের সড়ক ও অবকাঠামো উন্নয়ন খাতে নতুন মাত্রা সংযোজন করবেন এই বিশেষ সহকারী, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, চেরিটোস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। লন্ডন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কয়েক মাস পর পর দেশটিতে গিয়ে প্রবাসীদের পাসপোর্ট সহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এবারও তারা 2 দিনের সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছেন। প্রথম দিনেই দেখা গেছে ব্যাপক ভিড়। প্রবাসীরা দ্রুত আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে বাংলাদেশি দূতাবাস না থাকায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা নির্দিষ্ট সময় পর পর দেশটিতে এসে নতুন পাসপোর্ট ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড, পাওয়ার অফ অ্যাটর্নি সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করেন। সাম্প্রতিক বছরগুলোতে স্পেন, পর্তুগাল, ইতালি ও লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের অভিবাসন বেড়েছে। ফলে এখানে বসবাসরত প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে এই অস্থায়ী পাসপোর্ট সেবার ওপরও। কাউন্টি কিলডারের নেস শহরে অনুষ্ঠিত এই পাসপোর্ট সার্জারিতে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত সময় থাকলেও রাত 12টা পর্যন্ত সেবা প্রদান করতে হয়েছে কর্মকর্তাদের। তবু অনেকে সেবা না পেয়ে পরদিনের টোকেন নিয়ে ফিরে যেতে বাধ্য হন। সেবা নিতে আসা প্রবাসীরা বলছেন, আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠা হলে তাদের অসুবিধাগুলো দূর হতো। তবে লন্ডন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তারা এই সেবার ফ্রিকোয়েন্সি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। সর্বোচ্চ 3 মাসের ভিতরে যদি পাসপোর্ট সার্জারিটা আসে তাহলে চাপটাও কম পড়বে এবং আমাদের সেবা নেওয়াটাও সহজ হবে। অনুরোধ করব যদি এই অ্যাম্বাসি যদি এইখানে ঘন ঘন আসেন, আমাদের এই সুযোগটা দেন, তাহলে আমরা রিয়েলি সত্যি সত্যি উপকৃত হব। এদিকে কমিউনিটি নেতারাও বলছেন, যেহেতু বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, তাই অন্তত 2 থেকে 3 মাস পর পর এই সেবা চালু রাখা উচিত। বাংলাদেশিরা বিগত দিনের তুলনায় এখানে অনেক গুণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমাদের সেবা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। এই এমবেসিটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এমবেসি হলে এই অসুবিধাটা আমাদের হতে হবে না। আমরা চাই অচিরেই যেন এমবেসি। এই আয়োজনে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সদস্যরা ছাড়াও স্থানীয় কিলডারের বাংলাদেশিরা সহায়তা করেছেন। দূতাবাস কর্মকর্তাদের মতে একদিনেই প্রায় 400 পাসপোর্ট সংক্রান্ত কাজ করা হয়েছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামিক দুর্গগুলোর মধ্যে অন্যতম কুয়েতের নাইফ প্যালেস। অতীতে প্রাসাদটি অস্ত্র এবং কামান সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। রমজান মাসে কামানের গোলা বারুদ নিক্ষেপের মাধ্যমে সাউন্ড করে ইফতারের সময় হয়েছে বলে দেশবাসীকে জানান দিত এই দুর্গ। কুয়েতের ঐতিহাসিক নাইফ প্যালেস থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। আমি এখন আছি কুয়েতের নাইফ প্যালেস, যে কুয়েতের ঐতিহ্যবাহী একটি প্লেস। এখানে যে কুয়েতের ইফতারের আগ মুহূর্তে যে কামানের মাধ্যমে সাউন্ড করে যে ইফতারের আয়োজন, ইফতারের সময়টা বোঝানো হতো, সেই প্লেসটা এখানে আছে, যেটা কুয়েতের অনেক বছর আগের থেকে এটা চালিয়ে যাচ্ছে। তো এখানে প্রত্যেকদিন ইফতারের সময় অসংখ্য মানুষ বিভিন্ন দেশের, শুধু স্থানীয় নাগরিক নয়, বিভিন্ন দেশের বাংলাদেশিও আসেন বা অন্যান্য দেশের প্রবাসীরাও এখানে আসেন এটা দেখার জন্য, যে ইফতারের আগ মুহূর্তে যে কীভাবে কামানটা ফোটানো হয়, তাদের অভিমতটাও দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। দর্শক, এখানে ঘুরতে এসেছেন একজন প্রবাসী বাংলাদেশি, ওনার থেকে জানতে যাবো এখানে এসেছেন, ওনার অভিমতটা কি এখানে আসার পরে। আমরা আজকে আসছি কুয়েত ঐতিহ্যবাহী যে রমজানের শুরু থেকে ইফতারের আগে যে সংকেত দেওয়া হয়, এটা পূর্বপুরুষ থেকে তারা ঐতিহ্যবাহী একটি পজিশন ধরে রাখছে। আজকে আমরা এটা উপভোগ করতে আসছি সবাই। এখানে বিভিন্ন দেশের লোকজন আসে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, এশিয়ান এবং স্থানীয় নাগরিক সবাই আসে এটা উপভোগ করার জন্য। আসি বর্তমানে যে সেই কামান যেটা দিয়ে কুয়েতের ইফতার আগে মুহূর্তে এই বোম ফোটানোর মাধ্যমে, কামানে ফোটানোর মাধ্যমে যে এখানে আওয়াজ দেওয়া হয় যে ইফতারের সময় হয়েছে। আসলে যখন কুয়েতে যখন রেডিও ছিল না বা টেলিভিশন ছিল না, মানুষকে জানানোর কোনো ওরকম ইয়ে ছিল না, তখন এটা ঐতিহ্যবাহী কুয়েতের অনেক পুরানো ইতিহাস, এইটা তারা এখনও ধরে গেছেন। কুয়েতের প্রায় 3টা জায়গাতে এইগুলি ফুটেই থাকেন, এই কামানগুলি একদম রমজানের ইফতারের আগ মুহূর্তে এগুলি ফুটিয়ে থাকেন। এগুলি অনেক দর্শক এখানে আসে দেখার জন্যে। এখানে
ইফতারের সময় আগ মুহূর্তে এখানে সরকারি ইফতার আয়োজন করে থাকেন। এখানে অনেক দেশের বাচ্চারা আসলে তাদেরকে যারা এখানে দায়িত্বরত আছেন তারা দেখান কীভাবে এটা এখানে কাজ করে। দর্শক, আমরা এখানে নাইট প্লেসে আসছি, এখানে যে আপনাদের কামান দেখানোর চেষ্টা করেছি। এখানে আমাদের একজন সৌভাগ্যবান বাংলাদেশি এখানেই কাজ করেন, তো আমাদের ওনার কাছে জানতে চাবো যে ওনার অভিমতটা ওনার থেকে জানবো যে এইখানকার বিষয়ে যে উনি কতটুকু জানেন। আগে তো মনে করো কারেন্ট ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, কোনো কিছু তার বেদার কোনো ছিল না, তো মানুষ কীভাবে জানবে? তো এখন সংকেত দিত, সংকেতের সাথে সাথে ইফতার করতো। তো এখন তো অত্যাধুনিক সব কিছু টেলিভিশন রেডিওতে সব কিছু মানুষ দেখতেছে, তো কিন্তু এরা ঐতিহ্যটা ধরে রেখেছে। দর্শক, আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি কুয়েতের নাইপলিস থেকে যে ওখানে যে ইফতারের সময় যে কামানের মাধ্যমে যে সাউন্ডটা করা হয়, এটা আসলে কুয়েতের অনেক যারা কুয়েতে ছিলেন বা বিগত যারা ছিলেন একসময় যখন মসজিদ এবং টিভি ছাড়া অন্য কোনো ছিল না যে জানার জন্য যে ইফতারের সময়টা কি, তখন আমরা আমাদের অনেকে টিভিতে দেখতেন, যা কুয়েতে ছিলেন পুরানো অনেকে টিভিতে দেখতেন যে একটা ইফতার আগ মুহূর্তে যে আওয়াজটা সাউন্ড হয়, এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যে বর্তমানে জায়গাতে আছি কুয়েত সিটি, এটা কুয়েত লিবারেশন টাওয়ারের নিচে থেকে এখানেই আপনারা দেখেছেন যেখানে কত অসংখ্য প্রবাসী এখানে এসেছেন। শুধু প্রবাসী না, বিভিন্ন দেশের স্থানীয় নাগরিক সহকারে বিভিন্ন দেশের নাগরিক এখানে আসছেন, এই কামান ফুটানোর ইয়েটা উপভোগ করেছেন। এই ছিল সর্বশেষ কুয়েত থেকে। যুক্তরাষ্ট্রের এক সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে 5 শতাধিক দুর্লভ সিনেমার পোস্টার উঠতে যাচ্ছে নিলামে। প্রায় 50 বছর ধরে সিনেমার পোস্টার সংগ্রহ করছেন তিনি। 27 ও 28 মার্চ অনুষ্ঠিত হবে এই নিলাম। সিনেমার পোস্টার সংগ্রহ করা কেবল শখ নয়, অনেকের জন্য এটি এক আসক্তির মতো। সেই পাগলামিকে প্রশ্রয় দিতে চলচ্চিত্র প্রেমীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের এক সংগ্রাহক, নাম ডোয়াইট ক্লিভল্যান্ড। 5 শতাধিক দুর্লভ সিনেমার পোস্টার নিলামে তুলতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই সংগ্রাহক প্রায় 50 বছর ধরে সিনেমার পোস্টার সংগ্রহ করছেন। তার সংগ্রহের কিছু অংশ এরই মধ্যে মার্কিন কংগ্রেস লাইব্রেরি, একাডেমি অব মোশন পিকচার, আর্ট অ্যান্ড সায়েন্স সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাদুঘরে স্থায়ী সংগ্রহে ঠাঁই পেয়েছে। এই নিলামে থাকছে দ্য উইজার্ড অফ অজ, হ্যামলেট, অ্যাটাক অফ দ্য 50-ফুট ওম্যান, জন ওয়েনের ক্লাসিক সিনেমা এবং আরও বহু দুর্লভ পোস্টার। তবে সবচেয়ে আকর্ষণীয় পোস্টারগুলোর মধ্যে রয়েছে 1933 সালে বিখ্যাত কিংকং সিনেমার একটি পোস্টার। এর মূল্য অনুমান করা হচ্ছে $40,000 থেকে $80,000 মার্কিন ডলার। এসব পোস্টার শুধু সংগ্রহযোগ্য বস্তু নয়, বরং এক একটি সিনেমার স্মারক যা চলচ্চিত্রের সোনালী যুগকে ধরে রেখেছে বলে বিশ্বাস সংগ্রাহকের। নিলামের আগে লন্ডনে 14 মার্চ পর্যন্ত এসব পোস্টার প্রদর্শিত হবে। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে ডালাসের চূড়ান্ত প্রদর্শনী শেষে 27 ও 28 মার্চ অনুষ্ঠিত হবে মূল নিলাম। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নাইরোবিতে চালু হলো পূর্ব আফ্রিকার প্রথম মিউজিয়াম অফ ইলিউশনস। অপটিক্যাল ইলিউশনের বিশ্বজুড়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি এবার পেয়েছে আফ্রিকান সংস্কৃতির ছোঁয়া। স্থানীয় শিল্পীদের সৃজনশীল কাজ, আফ্রো ফিউচারিজম এবং অপটিক্যাল বিভ্রমের মিশ্রণে দর্শকদের জন্য তৈরি হয়েছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। নাইরোবির এই জাদুঘরে ঢুকলে বাস্তবতা আর বিভ্রমের মাঝের সীমা যেন মুছে যায়। চোখের সামনে যা দেখবেন সবই সত্যি মনে হবে। দেয়ালে তাকালে চোখ অনুসরণ করে আয়নায় নিজেকে দেখা যায় সম্পূর্ণ অন্যভাবে, আর উল্টো হয়ে ঝুলে থাকা সবই এখানে সম্ভব। এই মিউজিয়াম অফ ইলিউশনসে রয়েছে 70টিরও বেশি অপটিক্যাল বিভ্রম, হোলোগ্রাম আর ইন্টারেক্টিভ ইনস্টলেশন। তবে এই জাদুঘরের বিশেষত্ব আফ্রিকান ঐতিহ্যের গল্প আর স্থানীয় শিল্পীদের ছোঁয়া। এটি একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি, কিন্তু স্থানীয় ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে একে যুক্ত করার নতুন মাত্রা পেয়েছে। আরও আকর্ষণীয় রিভার্স রুম, যেখানে মনে হবে আপনি উল্টো ঝুলছেন। এটি কিউরেট করেছেন কেনিয়ার রাস্তায় জনপ্রিয় মাতাতু বাস আর্টের জনক মোহা গ্রাফিক্স। মাতাতু রুমে ঢুকলে বাস্তবতা যেন হারিয়ে যায়। উল্টো হয়ে ঝুলে থাকার এই বিভ্রম মুগ্ধ করছে দর্শকদের। 2015 সালে ক্রোয়েশিয়ার জাগ্রেবে শুরু হওয়া মিউজিয়াম অফ ইলিউশনস এখন বিশ্বজুড়ে 50টিরও বেশি শাখা নিয়ে বিস্তৃত। আফ্রিকায় জোহেন্সবার্গ ও কায়রোর পর নাইরোবির এই জাদুঘরই সবচেয়ে বড়। অপটিক্যাল বিভ্রমের এই জগৎ এখন দর্শনার্থীদের বাস্তব আর কল্পনার সীমাকে চ্যালেঞ্জের আহ্বান জানাচ্ছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
সিরিয়ায় নিরাপত্তা বাহিনী এবং আসাদপন্থীদের সংঘর্ষে বাড়ছে লাশের সারি। মৃত্যু ছাড়ালো 1300, ঘরে ঢুকে বেসামরিকদের হত্যার অভিযোগ। শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট সারার। এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের। উপত্যকায় দখলদারদের হামলায় নতুন করে নিহত 5। কাতারে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে পারেন ট্রাম্পের বিশেষ দূত। এবং কানাডায় জাস্টিন ট্রুডো যুগের অবসান। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকেই বেছে নিলেন লিবারেল পার্টির সদস্যরা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।